গান টান গেয়ে তার জীবনযাপন করে। সে একটা বিয়ে করেছিল, সেই বউটা চলে গেছে, পরে একটা বিয়ে করেছিল, একটা গান শিখাইতেছিল, একটা গানের মেয়ে, তাকে বিয়ে করে। পরে সেই বউটা বিষ খেয়ে মারা যায়। পরবর্তীতে সে আরেকটা বিয়ে করে। তো এই বাড়ির যে আসলে যারা বংশধর রয়ে গেছে, তারাও এই বাড়িকে কিছুই করতে পারে নাই, তার বাবার কোনো স্মৃতিকে ধরে রাখতে পারে নাই। তো রমজান আলী সাহেব ওনার যথেষ্ট মান সম্মান ছিল এলাকায়, সম্মানীয় ব্যক্তি ছিলেন। তার একটা গুণ ছিল, সে ভালো গান গাইতে পারতো, এবং যে গানগুলা, সে গানগুলা কিন্তু অন্য অন্য গানের মতো না, ভক্তিমূলক গান, অত্যন্ত ভালো গানই গাইতো। তার অবসর সময়ে সে গান গাইতো। আর মাঝে মধ্যেই সপ্তাহে আনতে, 15 দিনে অথবা 1 মাসে আনতে বাড়িতে একটা গানের বৈঠকের আয়োজন করতো। আর এলাকার অনেক লোক এখানে গান শুনতে আসতো। আমি ছোটবেলায় দেখেছি যে তিনি গান গাইতেন, আর ওই ওই পাড়ার খোকা ভুট্টি নামে একজন লোক ছিল, সে তবলা বাজাইত। আর এই যে জায়গাটা দেখেন, এই যে উঠানটা, এই যে বাড়িটা, এটা বাড়ির বাড়ি। এই বাড়ির বাড়িতে এখানে গানের অনুষ্ঠান হতো। আজ এখানে কোনো কিছুই নাই, শুধু ঘাস আর ঘাস। এই যে মাটির ঘরগুলো, এখানে শিল্পীরা এসে থাকতো, বসতো। আর এই যে পাখির ঘর, এখানে রান্না বান্না হইতো, এখানে শিল্পীদের জন্য রান্না বান্না হইতো। তারপরে অনেক খাওয়া দাওয়া হইতো, অনেক ভালো ভালো খাবার দাওয়া হইতো। আর রমজান আলী সাহেব তিনি বাজারের সেরাটাই সবসময় কিনতেন। অত্যন্ত রুচিধর একজন মানুষ ছিলেন, তার রুচির তুলনাই হয় না। সত্যি এটা ভাবতে অবাক লাগে যে একজন মানুষ অত্র এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত ধনী, সেই ধনী লোকের আজকে তার বাড়ির এই অবস্থা। যদিও তার সন্তানাদি আছে, তারপরেও তার বাড়ির এই অবস্থা। এটি আমাকে সত্যি খুব দুঃখ দেয়, আমাকে খুব পীড়া দেয়। যার কারণে এই ভিডিওটা করা, যে এই ভিডিওটা আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু এই পার্ক দিয়ে যখন যাচ্ছিলাম, বাড়িটা যখন দেখলাম, দেখার পর আর সত্যি আমার অনেক খারাপ লাগছিল যে এটাও কি সম্ভব। আজকে দেখা গেছে যে এই বাড়িতে যারা কাজকর্ম করছে, এই বাড়িতে যারা বছর পর কামলা দিচ্ছে, রাখাও ছিল, তারা আজকে অনেক টাকার মালিক, তাদের বাড়িঘর অনেক ভালো, তাদের ছেলে সন্তানেরা অনেক ভালো পজিশনে আছে। অথচ যারা যাদেরকে কাজ করাইছে, এরকম অনেক টাকার মালিক, তাদের আজকের এই অবস্থা। এটাই আল্লাহ তালাই তো আসলে কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আমি মানুষকে কি করতে পারি, একজন রাজাকে প্রজা বানাতে পারি, আর একজন প্রজাকে রাজা বানাতে পারি। তো আমি মনে করি তার একটা জ্বলন্ত প্রমাণ হলো এই বাড়িটা, এই বাড়ির বংশধরদের জন্য আমি বলি যে আজকের সেই বাউল শিল্পী আলমগীর, তার অবস্থা অত্যন্ত করুণ। সেও ঠিক মতো খেতে পারে না, বা তার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। আসলেও সে, আমি বলতে গেলে সেটা আসলে সোনার চামিচ মুখে নিয়েই তার জন্ম হয়েছিল। কিন্তু আজকে তার যে অবস্থা, সে এখানে থাকলে আমি হয়তো তাকে দেখাতে পারতাম, কিন্তু যদিও সে এখানে নাই, তাই এই জন্য আমি তাকে দেখাতে পারলাম না। সে এই বাড়ি থেকে অনেক দূরে থাকে, সখীপুর নাকি থাকে শুনছি, যার কারণে তাকে দেখাতে পারলাম না। যে এই অবস্থা, এটা নিয়ে, এই দৃশ্যটা দেখে বা এই উদাহরণটা দেখে আমাদের প্রত্যেকেরই আসলেও আল্লাহর প্রতি ইমানটা আরো মজবুত হওয়া উচিত। যে আল্লাহ তাআলা যেরকম করে বলেছে যে আমি মুহূর্তের মধ্যে একজনকে আমি কি করতে পারি, ফকির বানাতে পারি, মুহূর্তের মধ্যে একজনকে আমি রাজা বানাতে পারি, তার জ্বলন্ত প্রমাণ এটা। আর আমাদের বাংলাদেশের একজন শিল্পী আইয়ুব বাচ্চু, তার একটা গানে বলেছিল যে 3 পুরুষ একটা গান, সে বলছিল যে 3 পুরুষ আমার, এক পুরুষে করে দন, আরেক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে আমার খাবার কিছু নাই। তো ঠিক আমার মনে হয় এই গানের, যদিও একটা গান, কিন্তু গানের প্রত্যেকটা কথাই একেবারে চিরসত্য। যে এক পুরুষে করে দন, আরেক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে আমার খাবার কিছু নাই, আমার কি প্রিয়। এই কথাটা একবারে অত্যন্ত যুক্তিযুক্ত এই বাড়ির জন্য। দোয়া করি যে মানুষ যেন এই দৃশ্যগুলো দেখে, এই জিনিসটা দেখে, তারা ইমানকে আরো মজবুত করতে পারে,
হ্যাঁ, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারে, হ্যাঁ, আল্লাহকে ভয় পেতে পারে যে এরকম হতে পারে। আপনাদের কি সত্যি বিশ্বাস হচ্ছে যে এই বাড়ির মানুষেরা আসলেও এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে ধনী ছিল? বাড়ির যে দৃশ্যটা মানে আভিজাত্যটা দেখেই বোঝা যায় যে আসলে এটা কেমন ছিল, তাই না? তো যাক, আমি আমি অনেক সময় এই বাড়িতে এসেছি ছোট সময়। এই বাড়িতে অনেক সময় খাওয়া দাওয়া করেছি, দেখেছি। আসলে ওনাদের মন মানসিকতাও মোটামুটি ভালো ছিল, কিন্তু কেন এমন হলো তা তো জানি না। এটা আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে মানুষ যাতে দেখে এবং যাতে সে এটা দিয়ে সে বুঝতে পারে যে আসলে কি হয়। এই যে একটা ঘর দেখছে, এই একটা মাটির ঘর, এই মাটির ঘরটা এক সময় অনেক জমজমাট ছিল। তখন এই যে দেখেন, এইটা হলো বাড়ির এই পাশটা। এখানে একটা যে টিউবওয়েল আছে, এই যে কাঁঠালের গাছ আছে এখানে। এই যে বাড়িটা, এই যে দেখেন সম্পূর্ণ বাড়িটা একেবারে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো এটা একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এখানে এই যে দেখেন দোতলা ওঠার জন্য যেখানে সিঁড়ি ছিল, যে এখানে দোতলা ওঠার জন্য দেখেন সেই আজ থেকে বহুদিন আগের তৈরি করা সেই এই যে সিঁড়িটা, এই যে এখনো দেখেন এই যে সিঁড়িটা আছে, ওই যে দোতলা ওঠার ওই যে ওখানে ওই দিক দিয়ে সে দোতলায় উঠতো। এই যে দেখেন দোতলা সিঁড়ি, এই কাঠগুলা কিন্তু আজ থেকে আরো মনে করেন দেখেন কি মোটা মোটা কাঠ এগুলো। এইটা আজ থেকে আরো 50, 60, 70, 80 বছর আগের এই বাড়ি বানানো এই বাড়িটা। এই কাঠগুলো দেখেন যে এরকম ছিল আজও পর্যন্ত সেই রকমই আছে গাছগুলো, এত সত্য এত সারিতা। এই যে এটা ছিল তো তারা সিঁড়ি। আর এই যে দেখেন এটা হলো যে খুঁটিগুলার উপরে, খুঁটিগুলার উপরে কিন্তু এখন এই যে ঘরের অবকাঠামোটা দাঁড়িয়ে আছে। আর চারপাশের বেড়াটা ছিল মাটির। কিন্তু আমার যা ধারণা এটাকে যদি এখনো এরকম সংরক্ষণ করা হয়, যেমন মাটির বেড়ার পরিবর্তে যদি এখন এটাকে টিন দিয়ে বেড়া দেওয়া হয় আর টিন দিয়ে আর এটাকে সংস্কার করা হয়, এই যে দোতলাটা এখনো সুন্দর আছে, উলুয়ে ধরে গেছে, দেখা যায় যে এটাকে যদি পরিচর্যা করা হয়, আমার যা ধারণা এখানে ঘরটাকে বাঁচিয়ে রাখা সম্ভব, তার বাপের স্মৃতিটাকে সে বাঁচিয়ে রাখতে পারবে। দেখেন, ছেলে যদি ইচ্ছা করে যে সে এখন স্মৃতিটাকে আমার বাবার বাড়িটাকে আমরা ধরে রাখবো, তাহলেও করতে পারবো। ছেলের সাথে বলতে পারছি।